রাম মন্দির হল একটি হিন্দু মন্দির যেটা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান বলেই আমরা জেনে এসেছি। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। জানা যায় যে বাবর তার উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে দেয়। দেবতা বিষ্ণুর অবতার রাম ব্যাপকভাবে পূজিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেন। তবে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করে যা রাম জন্মভূমির স্থান তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। 1850 এর দশকে এই রাম মন্দির নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয়। 1980 এর দশকে হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ও এই স্থানে শিশু রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য সবাই একত্রিত হয়ে নতুন করে আন্দোলন শুরু করে। 1989 সালের নভেম্বরে ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়। 6 ডিসেম্বর 1992 ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি 1,50,000 স্বেচ্ছাসেবকদের নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে, যারা কর সেবক নামে পরিচিত। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে এবং ক্ষিপ্ত জনতা মসজিদটি ভেঙে ফেলে। মসজিদটি ভেঙে ফেলার পরে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার ফলে কমপক্ষে 2000 লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গার সূত্রপাত ঘটে। মসজিদ ধ্বংসের একদিন পর 7 ডিসেম্বর 1992 সালে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে প্রকাশিত হয় পাকিস্তান জুড়ে 30টিরও বেশি হিন্দু মন্দিরে হামলা, কিছু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া ও একটি মন্দির ভেঙে ফেলার খবর। পাকিস্তান সরকার এই আন্দোলনের ফলে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয়। বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। 5 জুলাই 2005 সালে ভারতের অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে অস্থায়ী রাম মন্দিরে 5 জন সন্ত্রাসবাদী হামলা চালায়। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের সিপিআরএফ সাথে পরবর্তী বন্দুকযুদ্ধে 5 জনই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এমনকি সেই সময় গ্রেনেড হামলায় একজন সাধারণ লোক মারা যায়। মনে করা হয় এই হামলার ফলে সিআরপিএফ 3 জন আহত হন, যাদের মধ্যে 2 জনের একাধিক গুলি লাগে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এএসআই দ্বারা 1978 ও 2003 সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল। প্রত্নতাত্ত্বিক কে মুহম্মদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক ইতিহাসবিদকে অভিযুক্ত করেছেন। বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইনি বিরোধ হয়েছিল, যেমন অযোধ্যা অধ্যাদেশ 1993 কিছু নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ। অযোধ্যা বিরোধে 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। পাশাপাশি শহর থেকে কিছু দূরে ধন্নীপুর গ্রামে 22টি মসজিদের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়। 5 ফেব্রুয়ারি 2020 সংসদে ঘোষণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এসসি রায়ের পরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ আগস্ট ২০২০ ভূমিপূজন অনুষ্ঠান করেছিলেন এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে নানান অশান্তির পর বর্তমানে যে রাম মন্দিরটি তৈরি করা হচ্ছে তার মূল নকশাটি ১৯৮৮ সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। সোমপুররা সোমনাথ মন্দির সহ কমপক্ষে ১৫ প্রজন্ম ধরে সারা বিশ্বে ১০০টিরও বেশি মন্দিরের নকশা করেছে। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। তাকে তার ২ ছেলে স্থপতি নিখিল সোমপুরা ও আশিস সোমপুরা, যারা নকশায় সাহায্য করে। মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা ২০২০ সালে সোমপুররা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে। মন্দিরটি হবে ২৩৫ ফুট চওড়া, ৩৬০ ফুট লম্বা ও ১৬১ ফুট উঁচু। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের ৩য় বৃহত্তম হিন্দু মন্দির। এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরা চৌলুক্য শৈলীতে নকশা করা হয়েছে। ২০১৯ সালে প্রয়োগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হয়েছে। অযোধ্যায় ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করা হবে। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জি মহারাজের মতে ১৪ থেকে ১৫ জানুয়ারির মধ্যে অনুষ্ঠান হবে। এই সময়ের মধ্যে জীবন পবিত্রতাও সংঘটিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২শে জানুয়ারি অযোধ্যায় আসবেন এবং একই দিনে রামলালাকে পবিত্র করা হবে। রামলালার পবিত্রতার পর ২৪শে জানুয়ারি থেকে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ২.৫ একর জমির ওপর তৈরি হচ্ছে রাম মন্দির, কিন্তু এর সঙ্গে যদি পরিক্রমা পথ ও যোগ করা হয় তাহলে পুরো কমপ্লেক্সটি হয়ে যায় ৮ একর। এটি হবে ৩ তলা এবং এর উচ্চতা হবে ১৬২ ফুট। পুরো মন্দির কমপ্লেক্স তৈরি করতে ১৭০০ থেকে ১৮০০ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। মন্দিরের গর্ভগৃহে একটি মঞ্চ তৈরি করা হবে। এই মঞ্চে রামলালার মূর্তি স্থাপন করা হবে। রামলালার এই মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা হবে। রাম মন্দির ছাড়াও মন্দির চত্বরে আরও ৬টি মন্দির তৈরি হচ্ছে। সিং গেট থেকে রাম মন্দিরে প্রবেশের আগে পূর্ব দিকে একটি প্রধান ফটক থাকবে, যেখান থেকে ভক্তরা কমপ্লেক্সে প্রবেশ করবেন। মন্দিরের প্রধান প্রবেশদ্বার হবে সিংহদ্বার। রাম মন্দিরে মোট ৩৯২টি স্তম্ভ থাকবে। গর্ভগৃহে ১৬০টি স্তম্ভ এবং উপরের তলায় ১৩২টি স্তম্ভ থাকবে। মন্দিরে ১২টি ফটক থাকবে। সেগুন কাঠ দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। পুজোর পর মন্দিরটি যখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, তখন প্রতিদিন ১.৫ লাখ ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাই রামলালার দর্শনের জন্য প্রত্যেক ভক্ত মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ড সময় পাবেন। মন্দির ট্রাস্ট ৫৫-৬০ কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি দেশব্যাপী গণযোগাযোগ ও অবদান প্রচার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যেকোনো মানুষের এই মন্দিরের জন্য স্বেচ্ছায় দান গ্রহণ করা হবে। ১৫ জানুয়ারি ২০২১-এ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রুপি ৫,০১,০০০ ইউএস ডলার ৬,১২৩.৮৭ অনুদান দিয়ে রাম মন্দির নির্মাণে প্রথম অবদান রাখেন। এরপর দেশব্যাপী বেশ কয়েকজন নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব দান করেন। এপ্রিল ২০২১ নাগাদ প্রায় ৫,০০০ কোটি $৬১১.১৭ মিলিয়ন সারা দেশ থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছিল। প্রায় ১.৫০ লক্ষ বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সারা দেশ থেকে তহবিল সংগ্রহ করে।
মন্দির ট্রাস্ট শুধুমাত্র হিন্দু ভক্তদের কাছ থেকে অনুদান পায়নি বরং খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকটি সদস্যের কাছ থেকেও অনুদান পেয়েছিল। এই মন্দিরের উপরিভাগ খোদাই করা রাজস্থান বংশী পাহাড়পুর পাথরে তৈরি হবে। বিরল গোলাপি মার্বেল পাথর, যা তার সৌন্দর্য এবং শক্তির জন্য বিশ্ববিখ্যাত। এর জন্য মোট 4 লাখ বর্গফুট পাথরের প্রয়োজন হবে। বংশী পাহাড়পুর বেলেপাথরটি রাজস্থানের ভরতপুর জেলার বায়না তহসিলে পাওয়া যায় এবং এটি গোলাপি এবং লাল রঙে পাওয়া যায়। কেন্দ্র 2021 সালে ভরতপুরের ব্যান্ড বারেথা বন্যপ্রাণী অভয়ারণ্যের আশেপাশে গোলাপি বেলেপাথর খনির মঞ্জুরি দেওয়ার জন্য 398 হেক্টর সংরক্ষিত বনভূমিকে রাজস্ব জমিতে রূপান্তর করার জন্য একটি নীতিগত অনুমোদন দিয়েছে। খনির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। বংশী পাহাড়পুর বেলেপাথর অক্ষরধাম মন্দির, সংসদ কমপ্লেক্স এবং আগ্রার লাল কিলা সহ দেশের বিভিন্ন বিশাল স্থাপনায় ব্যবহৃত হয়েছে। তবে জানা গেছে রামমন্দির নির্মাণে ইস্পাত বা ইট ব্যবহার করা হবে না।